সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। তিনি আমেরিকার এক প্রেসিডেন্ট। স্বাধীন ভারতের ইতিহাসে তার নামটা যথেষ্ট কুখ্যাতির সঙ্গে নেওয়া হয়। আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে তার মতো ভারত বিদ্বেষী বোধহয় আর কাউকে খুঁজে পাওয়াটা বেশ দুষ্কর হবে বললেও কম বলা হয় না। তার নাম জড়িয়েছে জনপ্রিয় কেলেঙ্কারির সঙ্গেও। তিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি বিরোধী দলের ওপরে নজরদারি চালাতে গিয়ে সেই কেলেঙ্কারিতেই জড়িয়ে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন। আমরা বলছি রিচার্ড নিক্সনের কথা। আর আজকের এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। চীন এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন আর অর্থনীতিতে দারুণ করে প্রথম মেয়াদে কিন্তু সফল হন রিচার্ড। এরপর দ্বিতীয় মেয়াদে নির্বাচনে 50টি রাজ্যের মধ্যে তিনি কিন্তু জিতেছিলেন 49টি। কিন্তু তার পতনের কারণ হয়ে দাঁড়ায় নির্বাচনের আগে ওয়াটারগেট কেলেঙ্কারি। আজকের এই ভিডিওতে সেই কেলেঙ্কারি এবং নিক্সনের যে ভারত বিদ্বেষী সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সবার আগে কি ওয়াটারগেট কেলেঙ্কারি সেটা আপনাদেরকে বলি। সময়টা 1972। সেই সময়ে আমেরিকা জুড়ে প্রেসিডেন্ট নির্বাচনের যে হাওয়া, সেই হাওয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন ডিসির ওয়াটারগেট হোটেলের 6 তলায় ছিল ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কার্যালয়। এখান থেকেই ডেমোক্র্যাটদের নির্বাচনী কৌশল আর যা কিছু প্রচারের জন্য যা কিছু করার সমস্ত ব্লুপ্রিন্ট এইখানটাতেই নির্ধারণ করা হতো। ডেমোক্র্যাটদের নীতি নির্ধারকদের নিয়মিত আনাগোনায় মুখরিত এই অফিসেই 1972 সালের 17ই জুন খুব ভোরে ঢুকে পড়েন 5 ব্যক্তি। তারা সেই অফিসে থাকা টেলিফোনের ছোট্ট মাইক্রোফোন লাগাতে শুরু করেন, যার মাধ্যমে নজরদারি করার পরিকল্পনা করা হয় ডেমোক্র্যাটদের নির্বাচনী কৌশলের ওপর। পাশাপাশি দরকারি কাগজপত্রের ছবি তুলতে গিয়ে অফিসে থাকা ফাইল ক্যাবিনেট তছনছ করে ফেলে ওই অনুপ্রবেশকারীরা। সেদিন ভোরে নিরাপত্তা কর্মী ফ্র্যাঙ্ক উইলস তার রুটিন টহল দিচ্ছিলেন। 6 তলায় তিনি যখন টহল দিতে যান, তিনি খেয়াল করলেন যে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অফিসের দরজায় যে লাগানো লক, সেই লকে কিন্তু একটা টেপ দেওয়া। এই টেপ লাগানো থাকলে দরজা এমনভাবে বন্ধ হয় যাতে লকটা আটকে না যায়। সেটা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ভেতরে কেউ আছে, কিন্তু এত ভোরে তো কারুর অফিসে থাকার কথা নয়। তাই উইলস কেবল সেই টেপটা খুলে দরজাটাকে লক করে দিলেন। গুরুতর কিছু মনে না হওয়ায় তিনি সেখান থেকে চলে গেলেন তার বাকি যে টহলগুলো রয়েছে সেগুলো করতে। তো ঘন্টাখানিক পর দরজায় আবার সেই টেপ দেখতে পেয়ে তিনি তখন খবর দিলেন পুলিশকে। এরপর পুলিশ আটক করে ওই 5 জনকে। 5 জনের সেই দলের কাছ থেকে পাওয়া যায় নগদ $2300, যার প্রায় সবকটাই $100। পরবর্তী সময়ে এই $100 নোট নিয়ে তদন্তে বেরিয়ে একের পর এক বিষয় সামনে আসে। এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমগুলো সন্দেহবানে জর্জরিত রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সন। ওয়াশিংটন পোস্টের 2 তরুণ সাংবাদিক কার্ল বার্নস্টেইন আর বব উডওয়ার্ড 5 অনুপ্রবেশকারী আর এই যে $100 নোটের সিরিয়াল, সেই নিয়ে রীতিমতো তদন্ত শুরু করে দেন। 1972 সালের 10ই অক্টোবর ওয়াশিংটন পোস্টে বলা হয় যে প্রেসিডেন্ট নিক্সন ওয়াটারগেটের এই ঘটনার জন্য দায়ী। প্রথম মেয়াদের দায়িত্বের একেবারে শেষ প্রান্তে থাকা নিক্সন এই ঘটনাটাকে সেই সময় একদম অস্বীকার করেন এবং পুরোটাই বলেন যে রাজনৈতিক ষড়যন্ত্র। এই ঘটনাকে নিক্সন তার বিরুদ্ধে অপপ্রচার বলেও ব্যাখ্যা করেন। তো সবকিছু ছাপিয়ে
এক বছরেই 7ই নভেম্বর রিচার্ড তিনি 50টির মধ্যে 49টি রাজ্যে জয়ী হয়ে দ্বিতীয়বার আবার মসনদে বসে পড়লেন। নিক্সনের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্যগুলো সূত্র হিসেবে ডিপ থ্রোট এই ছদ্মনামে এক ব্যক্তির কথা উল্লেখ করে সেখানে বলা হয়। তাদের রিপোর্টে বেরিয়ে আসে যে ওয়াটার গেটে সেখানে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অফিসে মোট 4 বার ঢুকেছিল অনুপ্রবেশকারী দলটি। পুলিশের হাতে ধরা পড়া সেই দলের অনেকে পরিচয় প্রকাশের সঙ্গে সঙ্গে মিডিয়ায় রীতিমতন সাড়া পড়ে যায়। অনুপ্রবেশকারীদের একজন ছিলেন জেমস ম্যাককর্ড। অবসরপ্রাপ্ত এই সিআইএ কর্মকর্তা ছিলেন প্রেসিডেন্ট নিক্সনের নির্বাচনী ক্যাম্পেইনের নিরাপত্তা কর্মকর্তা। তার কাছে $100 যে নোট পাওয়া যায় সেগুলো সিরিয়াল নাম্বার নিয়ে তদন্ত শুরু করেন 2 সাংবাদিক। দেখা যায় এই সিরিয়াল নাম্বারের নোটগুলো ব্যাংক থেকে নিক্সনের নির্বাচনী ক্যাম্পেইনের ব্যয় নির্বাহের জন্য তোলা নোটগুলোর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। সন্দেহ আরও জোরালো হয়ে যায় সেই সময় দাঁড়িয়ে নিক্সনের প্রশাসনের দিকে। নিক্সনের প্রশাসনের মুখপাত্ররা বারবার একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সংবাদপত্রের সঙ্গে নিক্সনের মুখপাত্রদের এই লড়াই পরিচিত হচ্ছে নিক্সন বনাম প্রেস নামে। সিআইএ আর এফবিআই এই গোটা ঘটনাটা তদন্ত শুরু করে। নিক্সন প্রশাসনের ধামাচাপা দেওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ করে এই ঘটনা গড়িয়ে যায় সেনেট পর্যন্ত। ওয়াটারগেটের কীর্তিকলাপ নিয়ে সেনেটে তদন্ত কমিটি গঠিত হওয়ার প্রস্তাব, আর তাতে ভোট যেটা গৃহীত হয়েছিল সেই সংখ্যাটা হচ্ছে 77/0। মিডিয়াতে ব্যাপক প্রচার পাওয়ায় এই ঘটনা জনমানুষের মধ্যে একটা অদ্ভুত আগ্রহের জন্ম দেয়। প্রথমে একদম রুদ্ধদ্বার শুনানির ব্যবস্থা করা হলেও পরে টেলিভিশনে সরাসরি সেই বিষয়টাকে সম্প্রচার করার সিদ্ধান্ত নেয় আমেরিকান সেনেট। প্রেসিডেন্ট রুজভেল্টের সময়কাল থেকেই আমেরিকান প্রেসিডেন্টের কার্যালয়ের ওভাল অফিস সহ হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ সব টেলিফোনের যে কথোপকথন সেগুলো রেকর্ড করে গোপনে সুরক্ষিত করে রাখা হতো। কিন্তু নিক্সন ক্ষমতায় আসার পর থেকে তিনি হোয়াইট হাউসের যাবতীয় কথা রেকর্ড করার ব্যবস্থা চালু করলেন। আর তখন কে জানতো যে নিজেরই পাতা ফাঁদে তিনি নিজেই জড়িয়ে পড়বেন। সময়টা 1973। তখন নিক্সনের রেকর্ড করা কিছু টেপ ফাঁস হয়ে যায়। এই সময় অ্যাটর্নি জেনারেল এলিয়ট রিচার্ডসন এই মামলায় প্রসিকিউটর হিসেবে তিনি নিয়োগ করলেন কক্সকে। কক্স মামলার তদন্তের কাজ করার জন্য নিক্সনের কাছে 1972 সালে নির্বাচন পূর্ববর্তী সমস্ত টেপ চান। তবে নিক্সন টেপ না দিয়ে ক্ষান্ত হলেন না, বরং কক্সের পদত্যাগের আদেশ জারি করে দিলেন। কালক্রমে ওই রাতে অ্যাটর্নি জেনারেল এলিয়ট স্বেচ্ছায় পদত্যাগ করলেন আর কক্স চাকরিচ্যুত হলেন। মিডিয়াতেও ফলাও করে অ্যাটর্নি জেনারেল সহ বেশ কয়েকজনের পদত্যাগের কথা প্রচার করা হলো। এই রাতের ঘটনাটিকে আমেরিকান মিডিয়া তারা নাম দিল স্যাটারডে নাইট ম্যাসাকার। এই ঘটনার ফলে নিক্সন কিন্তু আরও সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে এলেন। তদন্তকারীরা তাদের চাপে শেষ পর্যন্ত হোয়াইট হাউসের যে টেপ সেটা হস্তান্তর করতে নিক্সন বাধ্য হলেন। তবে সেই টেপের 1972 সালের 20শে জুন এই সময়ে একটি সংলাপে 18 মিনিট নিক্সন পুরোপুরি গায়েব করে দেয়। এই কাজটা যদিও নিক্সন করিয়েছিলেন তার সেক্রেটারি রোজমেরিকে দিয়ে। এই ঘটনাকে ঐতিহাসিকরা নাম দেন রোজমেরি স্ট্রেচ। এটি নিক্সনকে আবারও সেই খাদের কিনারাতে এনেই ফেললো। খুব স্বাভাবিক, সন্দেহ একের পর এক বাড়ছে। টেপগুলো তন্ন তন্ন করে খুঁজে তদন্ত কমিটি ওয়াটারগেটের ঘটনার সঙ্গে প্রেসিডেন্টের প্রত্যক্ষভাবে জড়িত থাকার ব্যাপারে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল। 1974 সালের 27শে জুলাই নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারিতে যুক্ত থাকার নিশ্চিন্ত প্রমাণ পাওয়ার পর তদন্ত কমিটি সুপারিশ করে যে রিচার্ড নিক্সনকে তার প্রেসিডেন্ট পদ থেকে সেখানে পদত্যাগ করানোর জন্য পার্লামেন্টে বিল আনা হোক। কিন্তু তার আগে 9ই অগস্ট তিনি
তার পদত্যাগপত্র জমা দেন এবং ভাইস প্রেসিডেন্ট সেই সময় ছিলেন জেরাল্ড ফোর্ড, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। দায়িত্ব পেয়ে তিনি সাবেক প্রেসিডেন্টের ক্ষমার আদেশ জারি করেন। নিক্সন প্রশাসনের 1 ডজনেরও বেশি কর্মকর্তা, তাদের কিন্তু বিভিন্ন মেয়াদে শাস্তিও হয়। কার্ল বার্নস্টেইন আর বব উডওয়ার্ড তারা সাহসিকতার জন্য সাহসীভাবে সাংবাদিকতা করার জন্য পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সর্বশেষ 2005 সালে বার্নস্টেইন এবং উডওয়ার্ডকে গুরুত্বপূর্ণ সব তথ্য দেওয়া মার্ক ফেল্ট নামের এক সাবেক CIA এজেন্ট ডিপ থ্রোট হিসেবে নিজের পরিচয় দেন। এতক্ষণ আপনাদেরকে বললাম যে ওয়াটারগেট কেলেঙ্কারি কি, নিক্সন কি করেছিলেন, কিভাবে তিনি নিজের পাতা ফাঁদে জড়িয়ে পড়লেন, তাকে পদত্যাগ করতে হলো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তার প্রথম যে ইনিংসটা ছিল সেই ইনিংসটাতে তিনি অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন করেছিলেন, অর্থাৎ সেই ইনিংসটা কিন্তু বেশ ভালোই ছিল। তো এবার আপনাদেরকে বলি যে ভিডিওর শুরুতে দুটো পয়েন্ট বলেছিলাম, একটা হচ্ছে এই ওয়াটারগেট কেলেঙ্কারি আর একটা হচ্ছে ভারত বিদ্বেষ, যার জন্য এনার নাম নিতে গেলে ভারতীয়রা একটুখানি ইতস্তত বোধ করে। এবার কেন তার সেই ভারত বিদ্বেষ কিভাবে তৈরি হয়েছিল সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইন্দিরা গান্ধীকে নিরস্ত করতে বঙ্গোপসাগরে আমেরিকার নৌবহর পাঠিয়েছিলেন নিক্সন। কিন্তু ইন্দিরা গান্ধীর তার যা বিচক্ষণ দৃষ্টিভঙ্গি, সেই চালে নিক্সনের পুরো চেষ্টাটা ভেস্তে গেল। নিক্সনের আমলেই কিন্তু রীতিমতন তলানিতে গিয়ে ঠেকেছিল ভারত আমেরিকা সম্পর্ক। তবে সেই সময়কার আমেরিকান কূটনীতির ওপর অনেকটাই প্রভাব ফেলেছিল প্রেসিডেন্ট নিক্সনের ব্যক্তিগত পছন্দ। বরাবর তিনি ভারতীয়দেরকে জাস্ট পছন্দ করতেন না, সহ্য করতে পারতেন না। কিন্তু পাকিস্তানের সঙ্গে তার গলায় গলায় ভাব ছিল। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার যিনি প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, তার মতন এই বিষয়টা অনেকটা মিলে যাচ্ছে। যদিও তিনি ভারতকে কখনো অপছন্দ করছেন সেই কথাটা বলছেন না, তিনি বলছেন যে নরেন্দ্র মোদী ভালো বন্ধু, আবার তিনি কিন্তু পাকিস্তানের প্রতি তার যে ভালোবাসা সেটাও তিনি জাহির করছেন। তিনি বলছেন যে পাকিস্তান খুব ভালো। তো নিক্সনের ব্যাপারটা ছিল যে পাকিস্তানের সাথে তার গলায় গলায় ভাব ছিল এবং ভারতীয়দের তিনি সহ্য করতে পারতেন না। 1971 সালের জুন মাসে ওভাল অফিসে তাকে বলতে শোনা যায় যে সন্দেহ নেই যে ভারতীয় মহিলারা একেবারেই আকর্ষণীয় নয়। মানে ভাবুন একটা মানুষের রুচিবোধ কোথায়, তিনি একজন মহিলা সম্পর্কে এই কমেন্ট করছেন যে ভারতীয় মহিলারা নাকি আকর্ষণীয়ই নয়। লোকে আফ্রিকার কথা বলছে, আফ্রিকার মানুষের কথা বলছে, কিন্তু তার কাছে অর্থাৎ নিক্সনের কাছে কৃষ্ণাঙ্গ আফ্রিকানরা ভারতীয়দের থেকে নাকি অনেক ভালো। মানে ভাবতে পারছেন কি পরিস্থিতি? তিনি বলছেন যে অন্তত পশুদের মতো একটি বন্য বা আদিম আকর্ষণ রয়েছে আফ্রিকানদের মধ্যে, এদের মধ্যে কিছুই নেই, অর্থাৎ ভারতীয়দের মধ্যে কিছুই নেই। তিনি আরও বলছেন যে ভারতীয়রা নাকি ভীষণ জঘন্য, তাই তিনি ভারতীয়দের একদম সহ্য করতে পারেন। আর ভারতীয় মহিলাদের কথা তো না বলাই ভালো, নিক্সন এরকম মন্তব্য করেছেন। তিনি বলছেন যে তাদের দেখলে আমার কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। এই সমস্ত মহিলাদের সঙ্গে কড়া ব্যবহার করা ভীষণ সহজ। তবে নিক্সনের ভারত বিদ্বেষের আর একটা কারণ হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট শুরু করলেও বরাবরই সোভিয়েত ইউনিয়নের পক্ষেই ছিল নেহেরুর ভারত, যদিও এর মূল কারণ ছিল পাকিস্তানকে দেওয়া আমেরিকার মদত। 5-এর দশকেই বাগদাদ চুক্তিতে সই করে আমেরিকান হাতিয়ার পেতে শুরু করেছিল ইসলামাবাদ। আর খুব স্বাভাবিক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম যখন একটা মদত আমেরিকা করছে, তার ফলস্বরূপ সোভিয়েতের দিকে ঝুঁকতে শুরু করে ভারত। সেই সম্পর্ক বজায় রেখেছিলেন ইন্দিরা গান্ধীও, আর এতেই ভারতীয়দের প্রতি রীতিমতো বিদ্বেষী হয়ে ওঠে নিক্সন। অন্যদিকে 1994 সালের 21শে মার্চ তৎকালীন প্রেসিডেন্ট ক্লিন্টন তিনি 7 পাতার একটা চিঠি লেখেন। রাশিয়া এবং ইউক্রেন সফর শেষ করে এসে সেই চিঠি যখন রিচার্ড লিখলেন, সেই চিঠিতে কিন্তু সোভিয়েত ইউনিয়ন পরবর্তী অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের চিন্তা ভাবনা তিনি ভাগাভাগি করে নিয়েছিলেন। চিঠিতে নিক্সন ইউক্রেনকে অপরিহার্য তথা গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছিলেন এবং সেই সঙ্গে সেখানকার পরিস্থিতি অত্যন্ত
বিস্ফোরণমুখ বলেও কিন্তু সতর্ক করেছিলেন। তার কথায় যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে ইউক্রেন পরিস্থিতি বেশ খারাপ আকার ধারণ করবে, রীতিমতন বসনিয়ার মতন হয়ে যাবে। এই পরিস্থিতি বলতে বলকান অঞ্চলে 1992 থেকে 1995 সালে সংগঠিত জাতিগত সংঘাতের দিকেই তিনি ইঙ্গিত করেছিলেন, যে সংঘাত প্রচুর মানুষের প্রাণ কেটেছিল। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে রিচার্ড নিক্সন নিয়ে দুটো পয়েন্ট বললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সেই নরেন্দ্র মোদী অনেক কথা আছে ওর নিয়ে দাঙ্গা টাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।